PIH হচ্ছে আমাদের অবস্টেট্রিক্সে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, হয় PIH বলি বা অনেক সময় উই কল ইট HDP, দ্যাট ইজ PIH means pregnancy induced hypertension and HDP is semi hypertensive disorder of pregnancy. ঠিক আছে, আচ্ছা PIH আমরা কখন বলি? প্রেগনেন্সি ইনডিউসড সবাই বুঝতে পারছি তো, সামথিং হ্যাপেনিং আফটার প্রেগনেন্সি। ইউজুয়ালি অ্যান্টিনাটালে আমরা উই চেক হার বিপি ইচ টাইম, ঠিক আছে। 20 উইকস অনওয়ার্ড যদি দের ইজ ইনক্রিজ ইন ব্লাড প্রেশার, সিস্টোলিক ডায়াস্টোলিক অ্যান্ড বোথ সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক, দেন উই কল ইট পিআইএইচ, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। কত হয় এবার এইটার অনেক রেকমেন্ডেশন আছে, ঠিক আছে। একটা আমাদের এসিওজি রেকমেন্ডেশন আছে, একটা আমাদের নাইসের রেকমেন্ডেশন আছে। এসিওজি বলছে যদি মোর দেন নেই, নাইস বলছে যদি মোর দেন 160/90 হয়। আজকে আমি থিওরিতে বেশি টাইম পড়াতে পারবো না, তবু তোদের আইডিয়াস তো থাকতে হবে ওভারঅল, ঠিক আছে। আরেকটা আমরা ইউজুয়ালি যেটা ক্লিনিক্যালি আমরা করে থাকি সেটা উই অলওয়েজ লুক ফর দ্য বেসলাইন বিপি অফ দ্য পেশেন্ট। দেখবি পেশেন্ট, তোরা যদি অ্যান্টিনাটাল ক্লিনিকে যাস এখন খেয়াল করবি পেশেন্ট ক্যারি আ বুক উইথ হার, দ্যাট ইজ মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড বলি আমরা, MCPC কার্ড। ওখানে সেন্টারে ও যখন ইচ টাইম সেন্টার ভিজিট করছে ওরা বিপি মেজার করে, তাহলে ওখানে একটা বিপির মেজারমেন্ট থাকে। তুই ধর ওখান থেকে ওর বিপির বেস লাইনটা বুঝতে পারছিস। সাপোজ একটা পেশেন্টের তুই স্টার্টিং থেকে দেখছিস সবকটা মেজারমেন্টে ওর বিপি 110/70, 110/70, কিন্তু আফটার 20 উইকস, ধর 28 উইকসে তোর কাছে এসেছে, অ্যান্ড you have started to measure the BP. First you started with palpatory method. দুটো মেথড আছে, palpatory and auscultatory। আমরা palpatory দিয়ে আমি স্টার্ট করলাম, দেন তুই পেলি সিস্টোলিক ব্লাড প্রেশার 150। তাহলে some ideas about PIH should come to your mind, যে তাহলে আমি এবার অসকালটেটরি মেথডে ওর বিপিটা চেক করব কনফার্ম করার জন্য। নট ইমিডিয়েটলি, আমরা ইউজুয়ালি বলি যে যদি 140/90 বেশি পাচ্ছি তাহলে ইউ হ্যাভ টু চেক দ্য বিপি ওয়ান্স আফটার 4 আওয়ার্স। ওকে রিল্যাক্স করে 4 আওয়ার্সের জন্য বসানো। উই ডোন্ট ইমিডিয়েটলি স্টার্ট এনি অ্যান্টি হাইপারটেনসিভ অর এনি ট্রিটমেন্ট মেজার। আমাদেরকে আরেকটা সেকেন্ড বিপি মেজারমেন্ট নিতে হবে। অনেক সময় হোয়াইট কোট হাইপারটেনশন হয়, পেশেন্ট ধর অনেক দূর থেকে হেঁটে এসেছে, এক্সারশন হয়েছে, বিপি বেশি পাই, তাকে কাম অ্যান্ড রিল্যাক্স করে রাখার পর অনেক সময় নর্মাল বিপি আমরা পাই। কিন্তু বিপি যদি আমি 160/90 বেশি পাই তাহলে কি আমি 4 আওয়ার্সের জন্য ওয়েট করব? উই ডোন্ট ওয়েট ফর 4 আওয়ার্স। নেক্সট দেন উই এগেইন চেক দ্য বিপি আফটার 15 মিনিটস। তাহলে এটা মনে রাখতে হবে, দুটো আর নেই, দু সাইডে, ঠিক আছে। তাহলে এটা হলে আমরা, এটা গাইডলাইনটা ভুলে যা, আমি এটা দুটো গাইডলাইনে বললাম কখন পিআইএইচ বলে। ধর এই দুটো মেজারমেন্ট পেয়েছি, তাহলে আমরা আফটার 4 আওয়ার্স চেক করি, এটা পেলে আফটার 15 মিনিটস আমি বিপির মেজারমেন্ট নিই, ঠিক আছে। আচ্ছা পিআইএইচ কি করে হচ্ছে, প্যাথোফিজিওলজি, এটা তো থিওরিতে পড়তে হবে। পিআইএইচ কেন এত ইম্পর্টেন্ট? কারণ ইট কজেস সাম কমপ্লিকেশনস ফর মাদার অ্যান্ড দ্য ফিটাস, ঠিক আছে। তাহলে as soon as আমাদের we have to diagnose her and we have to start ট্রিটমেন্ট। সেটা লাইফস্টাইল মডিফিকেশন হতে পারে, সেটা উইথ মেডিকেশন হতে পারে। এবারে তোরা যেটা বলছিস যে এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া, তোরা নাম ঠিকই বলেছিস। এই যে পিআইএইচ না, পিআইএইচ এর অনেকগুলো ডোমেইন আছে, ঠিক আছে। বা এইচডিপি যদি আমরা বলি, কেন আমরা বারবার রিপিটেডলি বলি যে ইন ইচ অ্যান্টিনাটাল ভিজিটস স্টার্টিং ফ্রম দ্য ভেরি ফার্স্ট ট্রাইমেস্টার ইউ হ্যাভ টু চেক হার বিপি। ধর পেশেন্ট একটা ক্রনিক হাইপারটেনসিভ, যেটা কিন্তু পিআইএইচ এর আন্ডারে পড়ছে না, নট ইনডিউসড ডিউ টু প্রেগনেন্সি। শি ইজ এ কেস অফ ক্রনিক হাইপারটেনশন, বাট শি ডাজন্ট নো। ও কখনো কোথাও বিপি মেজারই করায়নি, ওর কোনো প্রয়োজনই পড়েনি, ওর কোনো কমপ্লিকেশনসও হয়নি, কিন্তু তুই ধর ফার্স্ট ট্রাইমেস্টার 10 উইকসেই ওর বিপি বেশি পাচ্ছিস, তার মানে ও যখন থেকে তোর কাছে আসছে শি ইজ হাইপারটেনসিভ। তাহলে আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। মেজারমেন্ট অফ বিপি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে তোর, তাহলে একটা আমি কি বললাম ডোমেন, সেটা হচ্ছে ক্রনিক হাইপারটেনশন হয়ে গেল। একটা তো পিআইএইচ, ঠিক আছে। একটা তোরা বললি যে প্রি এক্লাম্পসিয়া, লিখছি, একটা হচ্ছে প্রি এক্লাম্পসিয়া, ঠিক আছে। আর একটা প্রি এক্লাম্পসিয়ার দুটো পার্ট হয়, উইথ সিভিয়ার সিমটম, উইদাউট সিভিয়ার সিমটম। তাহলে আমাদের উই হ্যাভ টু লুক ফর আদার অর্গান ইনভলভমেন্ট। শুধু বিপি দেখলে হবে না, সেটা আমি বলছি এক এক করে। আর সিভিয়ার হলে তার মানে অর্গান ইনভলভমেন্ট হয়েছে। আর একটা হচ্ছে আমাদের ইম্পেন্ডিং এক্লাম্পসিয়া। এক্লাম্পসিয়া কিন্তু পুরো আলাদা, ঠিক আছে, ওটা এর ক্লাসিফিকেশনে আসছে না। ইম্পেন্ডিং এক্লাম্পসিয়া, সো দেয়ার আর সেভারাল সাইন দ্যাট শি ক্যান হ্যাভ
কনভালশন, শি ক্যান হ্যাজ কনভালশন এনি টাইম যদি আমরা বিপিটা কন্ট্রোল না করি, সেটাকে আমরা বলছি ইম্পেন্ডিং, মানে শি ইজ গোয়িং টু হ্যাভ এনি টাইম 1 or 2 এপিসোড অফ কনভালশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ওভারঅল পিআইএইচ এর ক্লাসিফিকেশন। তোদের একটু একটু করে থিওরিটা পড়া স্টার্ট করতে হবে। আমাকে আজকে ড্রাগসটা পড়াতে বলা হয়েছে, দ্যাট ইজ ম্যানেজমেন্ট অফ পিআইএইচ। আচ্ছা, এবারে আমাদের একটা জিনিস জানতে হবে, ক্রনিক হাইপারটেনশন তো একটা ডোমেন হলো, সেটা তো খুব কমন নয়, শুনেই বুঝতে পারছিস। প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন 90%-এ আমরা কখন পাই? প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশনে বেশি বিপি তুই 90%-এ পাবি অ্যাট অর আফটার 34 উইকস। ঠিক আছে, 90%-এ আমরা 34 উইকস বা তারপরে বিপিটা বেশি পাই, কিন্তু 10% এরকম পেশেন্ট আছে যাদের লেস দ্যান 34 উইকসেও আমরা কিন্তু বিপি বেশি পাই। ঠিক আছে, বাট মোস্ট কমন যেটা লাস্টের দিকে, লাস্ট ট্রাইমেস্টারে আমরা বিপি বেশি পাই। এবার আমি ওই লাস্ট ট্রাইমেস্টার হিসেবে ম্যানেজমেন্টটা বলছি। আচ্ছা, ধর তোর কাছে একটা পেশেন্ট এলো 34 উইকস, তুই বিপি বেশি পেলি। ঠিক আছে, এরকমই ধর 160/90 এরকম একটা বিপি পেলি। তাহলে এবার এর ম্যানেজমেন্ট, ফার্স্ট ম্যানেজমেন্ট সব সময় বলবি উই হ্যাভ টু অ্যাডমিট দ্য পেশেন্ট। ঠিক আছে, তোকে ফার্স্ট রেকমেন্ড করতে হবে অ্যাডমিশন। অ্যাডমিশনের অনেকগুলো রিজন আছে, কারণ সেকেন্ডটা বললেই বুঝতে পারবি। সেকেন্ড, তোকে ইউ হ্যাভ টু লিমিট হার ডেইলি ওয়ার্ক। You have to ask her for adequate rest, not bed rest, complete bed rest নয়, কিন্তু adequate rest. পেশেন্ট যদি বলছে না বাড়িতে আমার পক্ষে রেস্ট নেওয়া পসিবল নয়, দেন ইউ হ্যাভ টু অ্যাডমিট হার। এটা একটা। থার্ড ফ্যাক্টর হচ্ছে পেশেন্টের রেগুলার বায়োফিজিক্যাল প্রোফাইল দেখা, অর্থাৎ ম্যাটারনাল অ্যান্ড ফিটাল ফ্যাক্টরগুলো নর্মাল আছে কিনা, এটা আমাকে রেগুলার মনিটরিং করতে হবে। সেটা টোয়াইস উইকলি না ওয়ান্স আ উইক না ওয়ান্স ইন 2 উইকস, সেটা ওর প্যারামিটারের ওপর ডিপেন্ড করছে। আচ্ছা, এবার আমি ড্রাগসে আসবো এক এক করে। ধর পেশেন্ট এসছে তোর কাছে হাইপারটেনশন নিয়ে, তুই আফটার 15 মিনিটস বিপি চেক করলি, এগেইন ইট শোয়িং 160 আমি এটা 110 হবে, 90 লিখে ফেলেছি, নাইস গাইডলাইনে এটা 110। ঠিক আছে, ডায়াস্টোলিকটা। ঠিক আছে, ধর এরকম বিপি পেলাম, তাহলে আমাকে একটা অ্যান্টি হাইপারটেনসিভ দিতে হবে। আমি তাকে অ্যাডমিট করলাম, বেড রেস্ট দিলাম, সমস্ত রুটিন ব্লাড কাউন্ট আমি সেন্ড করলাম, তার সাথে আমাকে অ্যান্টি হাইপারটেনসিভ দিতে হবে। আমি আগে অ্যান্টি হাইপারটেনসিভ গুলো বলে নিই, তারপর তোদের বাকি ম্যানেজমেন্ট গুলো বলবো। আচ্ছা, যদি পেশেন্টের আদার্স প্যারামিটার নর্মাল থাকে, যদি there is no signs of preeclampsia or severe preeclampsia or impending eclampsia, only BP is raised, তাহলে আমরা তাকে শুধু অ্যান্টি হাইপারটেনসিভ দিচ্ছি। তার সাথে যেটা রুটিন টেস্ট করাচ্ছি। এবার আমাদের কাছে অ্যাভেলেবেল অ্যান্টি হাইপারটেনসিভ কি কি, কিছু নাম তো তোরা ফার্মাতে শুনেছিস। উই ক্যান গিভ ল্যাবেটালল ট্যাবলেট ইন ওরাল ফর্ম, বলছি আমি ওরালি। উই ক্যান গিভ আর ল্যাবেটালল, উই ক্যান গিভ আর নিফেডিপিন, অ্যান্ড another one drug is there, that is alpha methyldopa. নট ইজিলি অ্যাভেলেবেল এখন, অতটা আমরা যেমন দিইনি আমাদের প্র্যাকটিসে, আমাদের বসরা আলফা মিথাইলডোপা ইউজুয়ালি ওনারা প্র্যাকটিস করতেন। আচ্ছা, তাহলে এক এক করে আসি। ল্যাবেটালল, ঠিক আছে, তোদেরকে ল্যাবেটাললের এই প্র্যাকটিক্যালে যেটা করা হবে, তোকে একটা ড্রাগ নিজেকেও চুজ করতে দিতে বলতে পারেন উনি, বা উনি হয়তো এক্সামিনার হয়তো দিয়ে দিলেন। ঠিক আছে, এবার উনি বলবেন যে এটা এক্সপ্লেন কোথায় ইউজ করা হয় কি, তো বলবি যে পিআইএইচ এ ইউজ করা হয়, বিপি এরকম রেঞ্জে পাচ্ছি, যেটা বললাম পেশেন্টকে। এটা আমরা ওপিডি বেসিসেও দিতে পারি, আইপিডি বেসিসেও দিতে পারি। মানে পেশেন্ট ধর, যে পেশেন্ট বাড়ি চলে যাচ্ছে, শুধুমাত্র বিপি বেশি, যাকে ইউ নিড নট টু অ্যাডমিট হার, ধর 20 উইকসের পরেই বা তার আগেই যে কোনো টাইমে আমি বিপি বেশি পাচ্ছি। আমাদের তো প্রেগনেন্সিতে কিছু সেফ ড্রাগ আছে, আমরা তো অ্যামলোডিপিন দিতে, কোনগুলো দিতে পারবো না প্রেগনেন্সিতে, বল বল। কন্ট্রা ইন্ডিকেটেড, তোরা ফার্মাতে তো খুব ভালো পড়েছিস। হ্যাঁ, হাইপারটেনশন ড্রাগস তো ফার্মাতে পড়েছিস। সব থেকে বেশি যেটা ইজিলি সবাই সব থেকে ভালো যে মেডিসিনগুলো খুব ভালো কন্ট্রোল করে, সাইড এফেক্টস নেই। হ্যাঁ, এআরবি, এস ইনহিবিটর আমরা কি দিতে পারি ইজিলি? লুপ ডাইউরেটিক্স উই ক্যান নট গিভ আর। ওকে, দেন ভেরি লিটল অপশনস উই হ্যাভ। ঠিক আছে, খুব কম। তাহলে তার মধ্যে একটা হচ্ছে ল্যাবেটালল। আচ্ছা, এটার মেকানিজম অফ অ্যাকশন কি? এটা নন সিলেক্টিভ আলফা অ্যান্ড বিটা ব্লকার, ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা, এটা ডোজেস কি হয়? যখন আমি ওরাল ফর্মে দিচ্ছি, ওরালটা আর ইনজেক্টেবলটা গোলাবি না। ল্যাবেটালল যখন আমি ওরাল ফর্মে দিচ্ছি, দেন উই ক্যান স্টার্ট উইথ 100 মিলিগ্রাম টুয়াইস ডেইলি।
Okay, 100 milligram twice daily, and gradually if BP is not controlled with this dose, we can gradually increase the dose. এটার একটা বেনিফিট যে আমরা অনেকটা ডোজ ইনক্রিজ করতে পারি। কতটা ইনক্রিজ করতে পারি? ডেইলি ডোজ 2400 মিলিগ্রাম। কতটা ইনক্রিজ, মানে আমি 200 থেকে 2400, এত বেশি জেনারেলি আমরা ইউজুয়ালি দিই না। আমরা উই ইউজুয়ালি গো ফর অ্যানাদার ড্রাগ, উই ইউজুয়ালি গো ফর কম্বিনেশন থেরাপি, বাট ইট ইজ রিটেন, ইট ইজ এস্টাবলিশড যে আমরা 2400 পার ডে, 2400 মিলিগ্রাম পার ডে অবধি ইনক্রিজ করতে পারি। ওরাল ফর্ম বললাম, কিন্তু এটা ভীষণ গোলাই। ওরাল আর ইনজেক্টেবল আলাদা, আমি ইনজেক্টেবলটা বলবো, তোরা যখন লিখবি দেখবি গুলিয়ে গেছে দুটো। তাহলে ল্যাবেটাললের হচ্ছে এটা একটা সুবিধা, ঠিক আছে, ভেরি লেস সাইড এফেক্টস, ভেরি সেফ। এটা তোর হার্ট রেটটাকেও, যাদের প্যালপিটেশন হয়, হার্ট রেট কন্ট্রোল করে, তাহলে এটা হচ্ছে তোর নন সিলেক্টিভ আলফা প্লাস বিটা ব্লকার, ঠিক আছে। আচ্ছা, কোনগুলো কিছু কন্ট্রাইন্ডিকেশনস আর দেয়ার, কিছু পেশেন্টকে আমরা উই কান গিভ আর ল্যাবেটালল, কাদেরকে? যাদের হার্ট ফেলিয়ার, হ্যাঁ হার্ট ফেলিয়ারকে আমি দিতে পারবো না। ব্র্যাডিকার্ডিয়া, ইফ পালস রেট যদি এর লাগাতার লেস দ্যান 60, উই কান্ট গিভ, এটা আরো ব্র্যাডিকার্ডিয়া করবে, রাইট, তাদেরকে আমি ল্যাবেটালল দিতে পারবো না, ঠিক আছে। তাহলে আমার একটা মেডিকেশন হলো ল্যাবেটালল, এটা সবাই হাতে হাতে নে, অ্যাটলিস্ট চিনে রাখ স্ট্রিপটাকে। এবার তোকে নেক্সট কোয়েশ্চেন করবে যে ল্যাবেটাললের আরেকটা সুবিধা কি? এটা একটা ড্রাগ যেটা ওরাল অ্যান্ড ইনজেক্টেবল ফর্মে অ্যাভেলেবেল। তাহলে সেম ড্রাগ আমি নর্মাল পিআইচেও দিতে পারি, সেম ড্রাগ আমি হাইপারটেনসিভ এমার্জেন্সিতেও দিতে পারি, যাকে আমি অ্যাডমিট করছি, ঠিক আছে। এইটা হচ্ছে তোর ল্যাবেটাললের অ্যাম্পিউল, সবাই দেখে নিবি। হ্যাঁ, আরেকটা আছে বোধহয়, কেউ হাত থেকে ফেলবি না, ওইদিকে দিচ্ছি, সবাইকে দিবি। উনি জিজ্ঞেস করবেন কত মিলিগ্রাম আছে একটা অ্যাম্পিউলে, দেখ কত মিলিগ্রাম আছে এটা থেকে, হ্যাঁ তাহলে কত মিলিগ্রাম আছে এটাতে, একটা তো আছে, তাহলে বল সবাই একটু ক্যালকুলেট করে বল। 4 ml কত আছে বল। তাহলে 1 ml কত আছে? হ্যাঁ, তাহলে তুই যেটা বললি উল্টো বললি, এটা একটা অ্যাম্পিউলে 20 মিলিগ্রাম আছে, ঠিক আছে। কারণ ওটা 4 ml এর অ্যাম্পিউল কন্টেনিং 4 ml অফ দ্য ড্রাগ, ঠিক আছে। ইচ ml এ 5 মিলিগ্রাম, সো 4 ml এ 20 মিলিগ্রাম। 20 মিলিগ্রামের অ্যাম্পিউল কেন অ্যাভেলেবেল, এটা তোদের এরপরে আনসারটা বললে ইজি হবে। আচ্ছা, এবার ধর যাদের হাইপারটেনসিভ এমার্জেন্সি, 34 উইকসে পেশেন্ট কেম টু এমার্জেন্সি, তুই এক্সামিন করেছিস, তুই বিপি পেয়েছিস 160/110 উইথ পেডালিডিমা। পেডালিডিমা একটা সাইন অফ অর্গান ইনভলভমেন্ট, ঠিক আছে। তার সাথে হার্ট ফেলিয়ার, তার সাথে না, নট অলওয়েজ হার্ট ফেলিয়ার আমরা ক্রেপিটেশনস পাবো না, ওটা হার্ট ফেলিয়ারের, সবসময় হার্ট ফেলিয়ারে যাবি না। পেডালিডিমা হচ্ছে আমাদের পিআইচ এর অর্গান, যে অর্গান মানে আদার অর্গানের, এন্ড অর্গানের সিমটমের যেই ফ্যাক্টরগুলো থাকে তার মধ্যে ডিপেন্ডেন্ট ইডিমা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তোদেরকে এত ডিটেলসে পড়তে হবে না, আমরা ওটাকে ক্লাসিফাই করি ফ্রম গ্রেড 1 টু গ্রেড 4। গ্রেড 1-এ হচ্ছে অ্যাঙ্কেল, বিলো অ্যাঙ্কেল ইডিমা, গ্রেড 2-তে আবার অ্যাবাভ অ্যাঙ্কেল, নি এরকম করে পরপর গ্রেডেশন হয়। তাহলে আমরা পেডাল ইডিমা আমরা সব পেশেন্টের চেক করি জেনারেলি। তাহলে ইডিমা পেয়েছি, লাস্টে গ্রেড 4 ধরো অ্যানাসার্কা, কিছু পেশেন্ট আসে একদম জেনারেলাইজ সোয়েলিং নিয়ে, প্যারাইটাল ইডিমাও পাচ্ছি, তার মধ্যে ক্রেপিটেশনসও পাচ্ছি, মানে ওটা ফেলিয়ারের সিমটম, ঠিক আছে। তাহলে ধর এটা পেলাম, তার সাথে আর এবারে তোদেরকে এটা জানতে হবে যে প্রি এক্লামশিয়ার আর কি কি সাইন হয়। পেশেন্ট আর কি কি, প্রি এক্লামশিয়া মানে তোকে বুঝতে হবে যে কিছু না কিছু অর্গান ইনভলভমেন্ট ইজ দেয়ার। কি কি অর্গান সিস্টেম, তো তোরা একবার বল নিজেদের বুদ্ধিতে, কি কি সিস্টেম আছে আমাদের বডিতে, একদম ওপর থেকে স্টার্ট কর। ব্রেন আছে, হ্যাঁ, লিভার আছে, কিডনি আছে, হার্ট আছে, জিআই সিস্টেম আছে, হ্যাঁ। এইবারে হচ্ছে সাইন্স অফ, যেটা আমরা বারবার বলি, নো সাইন্স অফ ইম্পেন্ডিং এক্লাম্পসিয়া অর নো সাইন্স অফ প্রি এক্লাম্পসিয়া। তোরা যখন ইন্টার্নশিপ করবি দেখবি সিনিয়ররা নোট দিচ্ছে বা বইয়েও লেখা থাকে। তাহলে সাইন্স অফ প্রি এক্লাম্পসিয়া বা ইম্পেন্ডিং এক্লাম্পসিয়া, হোয়াট আর দোজ ক্লিনিক্যাল সাইন্স? হ্যাঁ, রেসপিরেটরি ডিস্ট্রেস নয়, প্রি এক্লাম্পসিয়ার কিছু ডেফিনিটিভ সাইন আছে, ঠিক আছে, বা ইম্পেন্ডিং এক্লাম্পসিয়ার। সেটা কি? একটা হচ্ছে পেশেন্ট উইল কমপ্লেন অফ ব্লারিং অফ ভিশন, ঠিক আছে, প্যাপিলিডিমা হয়, এজন্য ব্লারিং অফ ভিশন পেশেন্ট কমপ্লেন করে, অ্যান্ড সিভিয়ার হেডেক,
খুব টিপিক্যাল কমপ্লেন, এটা জিজ্ঞেস করতেই হবে পেশেন্টের। যখনই আমি বিপি হাইপারটেনশন যখনই পাচ্ছি, পেশেন্টকে ইউ হ্যাভ টু অলওয়েজ আস্ক ফর, না জিজ্ঞেস করলে এটা বিশাল বড় নেগলিজেন্স যে তোমার হেডেক হচ্ছে কিনা, সিভিয়ার হেডেক হয়, ঠিক আছে। আর একটা হয় পেশেন্ট একটা এপিগ্যাস্ট্রিক পেনের কমপ্লেন করে, সেটা কোন সিস্টেম হচ্ছে আমাদের হেপাটিক লিভার ক্যাপসুল স্ট্রেচিং ইজ দেয়ার, ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এবার রেনাল ভীষণ ইম্পর্টেন্ট, কারণ কিডনি ইজ দ্য ফার্স্ট অর্গান টু ইনভলভ। সবসময় কিডনি কম্প্রোমাইজ করে যাতে অন্য মেজর অর্গানগুলোতে ব্লাড ফ্লো নর্মাল থাকে, তাহলে কিডনির রেনাল আমাদের সবার আগে উই হ্যাভ টু চেক ফর দ্যাট। রেনালে তোরা দেখবি একটা ডিপস্টিক মেথড হয়, যেটাতে আমরা ইউরিনের মধ্যে ওই ডিপস্টিক করে প্রোটিনটা মেজার করা হয়। যদি মোর দ্যান ইকুয়ালস টু +2 হয়, তাহলে তোকে সাসপেক্ট করতে হবে সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া। আর দুটো ফ্যাক্টর আমরা দেখি, একটা হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন, আর একটা তোরা জাস্ট তোদের ভ্যালিউ যে মনে রাখতে হবে তা নয়, টার্মগুলো মনে রাখ যে কি কি দেখি, আর একটা ইউরিনারি প্রোটিন। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে রেনাল ইনভলভমেন্টের সাইন। ধর এই সাইনগুলো তুই, ওটা তো টাইম লাগবে দেখতে। পেশেন্ট যদি হেডেক কমপ্লেন করছে, পেশেন্ট যদি বলছে আমার এপিগ্যাস্ট্রিক পেন হচ্ছে, পেশেন্ট যদি বলছে আমার ব্লাডিং ভিশন হচ্ছে, বা কিছুই বলছে না, হাইপারটেনশনের সাথে এতটা সিভিয়ার বিপি পেয়েছি আমি 160/110, তার সাথে আমি পেডালিডিমা পাচ্ছি, দ্যাট ইজ আ কেস অফ প্রি-এক্লাম্পসিয়া, তাহলে আমাকে তখন ইউ হ্যাভ টু অ্যাডমিট হার অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ হার ইনজেক্টেবল। বিপিটা কন্ট্রোল করতে হবে আমাকে, ঠিক আছে। তখন আমরা কি দিই, দ্য ড্রাগ অফ চয়েস ইজ ল্যাবেটালল, তখন আমি দিচ্ছি। কিন্তু ওই কন্ট্রাইন্ডিকেশনগুলো মাথায় রাখতে হবে, একদম সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া হওয়া যাবে না, আর পেশেন্টের হার্ট ফেলিয়ার থাকা যাবে না, দেন উই হ্যাভ টু গো ফর অ্যানাদার ড্রাগস। যদি ওই ফ্যাক্টরগুলো থাকে, তোদের এত টাফ জিজ্ঞেস করা হবে না। আচ্ছা, এবারে তাহলে ওরাল ডোজটা আমি বললাম যে কতটা থেকে স্টার্ট করে আমরা কতটা ইনক্রিজ করতে পারি। এবার ইনজেক্টেবল এখানে তোরা বলেই দিলি সবাই যে এটার মধ্যে কত আছে, 20 মিলিগ্রাম ইজ দেয়ার। ল্যাবেটালল এতটাই একটা সুবিধাজনক ড্রাগ, 20 মিলিগ্রাম, উই স্টার্ট উইথ আ বোলাস অফ 20 মিলিগ্রাম, ঠিক আছে। দেন we check the BP every 10 to 15 minutes. তো তুই 20 মিনিটস বা 15 মিনিটস পরে দেখলি না বিপি কমেনি, বিপি একই আছে, দেন উই ক্যান রিপিট দ্য ডোজ উইথ ডাবলিং দ্য অ্যামাউন্ট। আমরা 40 মিলিগ্রাম দিতে পারি, ঠিক আছে। আমরা ডোজটা বাড়িয়ে দিলাম, ডাবল করে দিলাম 40 মিলিগ্রাম। আবার আমি 10 মিনিটস ওয়েট করলাম, বিপি চেক করলাম, বিপি একই আছে বা বিপি ইজ ইনক্রিজিং, দেন উই ক্যান এগেন ইনক্রিজ দ্য ডোজ। আমরা 80 মিলিগ্রাম, উই ক্যান গিভ 80 মিলিগ্রাম। 20 we started with bolus, then we shifted to 40, then we 80, and that 80 milligram dose we can repeat, total 300 milligram মনে রাখতে হবে। ইনজেক্টেবলে ম্যাক্সিমাম আমরা 300 মিলিগ্রাম অবধি দিতে পারি, তারপরে যদি বিপি না কমছে দেন উই হ্যাভ টু টেক অ্যানাদার মেজার, ঠিক আছে, ইনজেক্টেবলে। তাহলে ল্যাবেটাললের এটা একটা কত বড় বেনিফিট যে আমরা উই ক্যান রিপিট দ্য ডোজ অ্যান্ড উই ক্যান ইনক্রিজ দ্য ডোজ, হ্যাঁ দুটোই করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ল্যাবেটালল হলো। তাহলে তোরা বুঝতে পারলি ল্যাবেটাললটা আমরা নর্মাল শুধু হাইপারটেনশন যাদের পাচ্ছি, যাদেরকে আমরা ওপিডি বেসিসে দেখছি, পেশেন্ট বাড়ি নিয়ে চলে যাচ্ছে মেডিসিন, তাদেরকেও দিতে পারছি, যাদের কোনো এন্ড অর্গান ড্যামেজের সিমটম নেই, নর্মাল শুধু হাইপারটেনশন আছে, উইথ অ্যাডিকুয়েট রেস্ট, সল্ট রেস্ট্রিকশন অ্যান্ড ওয়েট ম্যানেজমেন্ট। পেশেন্টের অতিরিক্ত ওয়েট বেশি হওয়া যাবে না, এগুলো আমাকে তার সাথে মেজার দিতে হবে। পেশেন্টকে তোকে রেকমেন্ড করতে হবে যে হ্যাঁ তোমাকে রেস্ট নিতে হবে, আর সাথে অ্যান্টি হাইপারটেনসিভ। আর ল্যাবেটালল আমরা দিচ্ছি কিসে, হাইপারটেনসিভ এমার্জেন্সিতে, দুটো দিকে আমরা ইউজ করতে পারছি। আচ্ছা, এবার আরেকটা খুব ভালো ড্রাগ আছে, যেটা আমি জানি না, স্ক্রিপ্টটা খুঁজেই পাচ্ছি না, সেটা হচ্ছে নিফেডিপিন। নিফেডিপিনের নাম তো তোরা ফার্মাতে সবাই শুনেছিস, তাহলে এটার মেকানিজম অফ অ্যাকশনটা জানিস তোরা? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ওয়ান ক্যালসিয়াম চ্যানেল ব্লকার উই ক্যান ইউজ ডিউরিং প্রেগনেন্সি অর দিস পিআইচ ইজ নিফেডিপিন। ঠিক আছে, এবার নিফেডিপিনের তোদের একটু ডোজটা সেম, ধর ওপিডি বেসিসে আমি কাউকে ল্যাবেটালল দিচ্ছি, অন্য একজন ফিজিশিয়ান, অন্য একজন অবস্টেট্রিশিয়ান কাউকে নিফেডিপিন দিচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, খুব যেই সব পেশেন্টদের প্যালপিটেশন হয়, ট্যাকিকার্ডিয়া থাকে, তাদের উই অ্যাভয়েড গিভিং নিফেডিপিন, আর নিফেডিপিনে পালস রেট বাড়ে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে। আচ্ছা, এবার নিফেডিপিনের ডোজে আমরা আসি। নিফেডিপিন আগে যখন অ্যাভেলেবেল ছিল তখন শুধু 10 মিলিগ্রামের ট্যাবলেট ওয়াজ অ্যাভেলেবেল অর ক্যাপসুল, কিন্তু এখন একটা খুব ভালো ফর্ম এসছে, সেটা হচ্ছে নিফেডিপিন 30 ER, লিখে রাখতে পারিস। ER এর ফুল ফর্ম ইজ এক্সটেন্ডেড রিলিজ। তাহলে নিফেডিপিনটা ওই 30 ER যে ডোজটা, সেখান থেকে আমরা উই ক্যান ইনক্রিজ ইট আপ টু 1200 মিলিগ্রাম, 1200। তাহলে অলসো নিফেডিপিন ক্যান বি ইনক্রিজড, নিফেডিপিনের ডোজ আমরা ইনক্রিজ করতে পারি।
তোদেরকে নিফেডিপিনে কিন্তু স্ট্রিপ দেওয়া হবে, হ্যাঁ, ড্রাগটা চিনতে হবে, কোথায় ইউজ করা হয় বলতে হবে, বলবি পিআইচে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এবারে তোকে জিজ্ঞেস করবে যে সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া, তোরা যদি পুরোনো কোনো অবস্টেট্রিশিয়ানের থেকে শুনে থাকিস বা আগেকার দিনে কি করা হতো, ক্যাপসুল প্রিক করে অনেক সময় সাবলিঙ্গুয়ালি, ক্যাপসুলের ভেতরে যেটা থাকে না এক্সট্রাক্টটা, অনেক সময় সাবলিঙ্গুয়ালি দেওয়া হতো বা এরকম নেজাল মিউকোসায় দেওয়া হতো, কিন্তু ওটা এখন কমপ্লিটলি অবসোলিট। কেন? নিফেডিপিন কি করে? সাডেন হাইপোটেনশন করে। ইফ সাডেন হাইপোটেনশন ইজ দেয়ার, দেন সাডেনলি ফিটোপ্লাজেন্টাল সার্কুলেশন ইজ কম্প্রোমাইজড, সো সাডেন ফিটাল ডেথ ক্যান বি দেয়ার। তো ওইটা খুব ডেঞ্জারাস, এখন ওই প্র্যাকটিসটা অবসোলিট। ঠিক আছে, তাহলে তোরা বলবি নিফেডিপিন গিভেন অনলি ইন ওরাল ফর্ম, শুধু ওরাল ফর্মে। তাহলে হাইপারটেনসিভ এমার্জেন্সিতে আমরা, হ্যাঁ, ধর যে পেশেন্ট তোর কাছে ওয়ার্ডে এসেছে, তুই 150-100 বিপি পেয়েছিস, আদার সিমটম নেই, অনলি পেডাল এডিমা ইজ দেয়ার, ইউ ক্যান গিভ আর নিফেডিপিন। বাট মোর দেন 160/110 উইথ আদার সিমটমস আমরা অলওয়েজ উই গো ফর ইনজেক্টেবল ল্যাবেটালল। তাহলে কি 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 ড্রাগ বললাম? ল্যাবেটালল, নিফেডিপিন। হ্যাঁ, তাহলে ল্যাবেটাললের তোর বেনিফিট হচ্ছে এটা যে দুটো ফর্মে পাওয়া যায়, উই ক্যান ইনক্রিজ দ্য ডোজ অনেকটা, আর হাইপারটেনসিভ এমার্জেন্সি তো আমরা দিতে পারি। আর নিফেডিপিন জেনারেলি ওই এমার্জেন্সি বলতে যার ইম্পেন্ডিং এক্লাম্পসিয়া বা সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া সাইন নেই, আমি তাকে দিতে পারি, আর ওপিডি বেসিসে দিতে পারি। ঠিক আছে, উইথ রেগুলার মনিটরিং অফ দ্য বিপি। ঠিক আছে, এটা হলো এই দুটো ড্রাগ হলো। এক্লাম্পসিয়াটা পরে আসছি, আর কয়েকটা ড্রাগ বলে দিই আমি। আরেকটা ড্রাগ বলবো, সেটা হচ্ছে হাইড্রালাজিন। নামটা জেনে রাখ, হ্যাঁ, তোদেরকে জিজ্ঞেস করবে যে হাইড্রালাজিন, এইটাও একটা এক্সিলেন্ট ড্রাগ ইন হাইপারটেনসিভ এমার্জেন্সি। ঠিক আছে, হাইড্রালাজিন কিভাবে কাজ করে? এটা পেরিফেরাল ভেসোডাইলেটেশন করে। হ্যাঁ, হাইড্রালাজিন পেরিফেরাল ভেসোডাইলেটেশন করে। এটা আমরা 5 মিলিগ্রাম, তোদেরকে ডোজ এটা না মনে রাখলেও কেউ কিচ্ছু বলবে না, 5 মিলিগ্রাম আমরা একটা বোলাস ডোজ স্টার্ট করি। ঠিক আছে, সাডেন হাইপোটেনশন যাতে না হয়, এই অনেক সময় বোলাস ডোজ দেওয়ার আগে পেশেন্টকে আমরা 500 ml এনএস দিয়ে একটু হাইড্রেট করে দিই, কারণ হাইড্রোলাজিনে খুব ভালো এক্সিলেন্ট ড্রাগ টু কন্ট্রোল হাইপারটেনশন, কিন্তু অনেক সময় সাডেন হাইপোটেনশন হয়। ঠিক আছে, তো হাইড্রোলাজিন একটা ভালো ড্রাগ, যেটা এখন খুব একটা ইজিলি অ্যাভেলেবেল নয়, কিন্তু হাইড্রোলাজিনে আমরা কি করতে পারি, বোলাস ডোজের পর একটাই ডোজ রিপিট করতে পারি, আর রিপিট করা যায় না হাইড্রোলাজিনের ডোজ। ঠিক আছে, তত যদি বিপি না কমছে, দেন ওই আমাদের অ্যানাদার মেজার নিতে হবে, তখন ওই জিটিএন বা ওই ধরনের ড্রাগ দেওয়া হয় উইথ হেল্প অফ তোর যারা ক্রিটিক্যাল মেডিসিন এক্সপার্ট তাদের। ঠিক আছে, তাহলে একটা নাম জেনে রাখলি হাইড্রালাজিন, আর একটা নাম জাস্ট জেনে রাখ আলফা মিথাইল ডোপা। আলফা মিথাইল ডোপা কিন্তু কখনোই মনে রাখবি হাইপারটেনসিভ এমার্জেন্সিতে কেউ মুখ দিয়ে বার করবি না, একদম ভুল হয়ে যাবে আনসারটা। হাইপারটেনসিভ এমার্জেন্সি তুই নিফেডিপিনও বলতে পারিস, ঠিক আছে, ট্যাবলেট দিয়ে বসিয়ে রাখলে ওয়েট করলে অনেক সময় বিপি, হ্যাঁ বেশিরভাগ সময় বিপি কমে যায় শুধু বিপির ব্যাপার হলে, বাট নট আলফা মিথাইল ডোপা। এটা খুব সেফ ড্রাগ, সেন্ট্রালি অ্যাক্টিং ড্রাগ, কিন্তু নট ফর হাইপারটেনসিভ এমার্জেন্সি। এটা কেন? এটা স্লোলি অ্যাক্টিং। হাইপারটেনসিভ এমার্জেন্সিতে তো আমার স্লোলি অ্যাক্টিং ড্রাগ উই ক্যান গিভ, রাইট? আমাকে তো একটু র্যাপিড অনসেট অফ অ্যাকশন লাগবে। হাইড্রোলাজিনের অনসেট অফ অ্যাকশন হচ্ছে 5 to 10 মিনিটস, কিন্তু নট ফর আলফা মিথাইল ডোপা। তাহলে নাম মনে রাখবি যে আরেকটা ড্রাগ আছে যেটা সেফ ইন প্রেগনেন্সি, পিআইচে আমরা দিই, সেটা হচ্ছে আলফা মিথাইল ডোপা। তাহলে ওরাল ফর্মে কি কি? একটা নিফেডিপিন যেটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, একটা ল্যাবেটালল যেটা আলফা মিথাইল, হ্যাঁ ননসেল, আর একটা হচ্ছে আলফা মিথাইল ডোপা। ইনজেক্টেবলে কি কি? ল্যাবেটালল অ্যান্ড হাইড্রোলাজিন। ঠিক আছে, তোদের জন্য এইটা আনসার দিতে পারলে মোর দ্যান এনাফ হলো। তাহলে এইটা হচ্ছে আমার পিআইচে হলো, মানে হাইপারটেনশন আমি পেলাম, ক্রনিক হাইপারটেনশন, তোর পিআইচ সরি প্রিএক্লাম্পসিয়া অন ক্রনিক হাইপারটেনশন। ধর ক্রনিক হাইপারটেনশনের পেশেন্ট, সে আরো উইথ ইনক্রিজ বিপি অ্যান্ড পেডাল এডিমা আদার সিমটম নিয়ে পেশেন্ট করেছে, সেটা হতে পারে যে সুপার ইম্পোজড হয়ে গেছে প্রিএক্লাম্পসিয়া ওভার ক্রনিক হাইপারটেনশন, এই পেশেন্টগুলোকে আমরা এটা দিলাম। এইবারে ধর তোর কাছে একটা পেশেন্ট এলো যে ইম্পেন্ডিং এক্লাম্পসিয়া, মানে কি বললাম, যার কনভালশন হবে, এক্লাম্পসিয়া মানে তো সিজার হয়ে গেছে, বা এক্লাম্পসিয়া। ঠিক আছে, তার কিছু ম্যানেজমেন্ট আছে, সেটা এটার সাথে আলাদা আরো কিছু ড্রাগ আছে, তার মধ্যে একটা ড্রাগ হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। ঠিক আছে, আচ্ছা, ইম্পেন্ডিং এক্লাম্পসিয়া আমি কখন বললাম, কি 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 সাইন্স, কি কি সাইন্স আর সিমটমস আমরা দেখব উইথ তোর ইনক্রিজ বিপি? না, কনভালশন মানে তো এক্লাম্পসিয়াতে কনভালশন হয়ে গেছে, কনভালশন হয়নি ইম্পেন্ডিং।
কি কি বললাম আমি, পেশেন্ট কি কি বলবে, সিভিয়ার হেডেক, ব্লারিং অফ ভিশন, এপিগ্যাস্ট্রিক পেন, পেডাল ইডিমা থাকবে, ঠিক আছে, ইউরিন প্রোটিন প্লাস প্লাস প্লাস, আর হাইপারটেনশন। কিন্তু অনেক সময় হাইপারটেনশন থাকে না, নর্মোটেনসিভ পেশেন্টও যদি টার্মের সময় এইসব কমপ্লেন করছে, ইউ কান্ট ইগনোর, ঠিক আছে, আমাকে দেখতে হবে পেশেন্টের হ্যাঁ হচ্ছে সিমটম। অনেক সময় হয়তো হাইপারটেনশন পেলি না, এরকমও হয়, এতটা তোদের জটিল যেতে হবে না, তোরা বলবি হাইপারটেনশন, তার সাথে এই সিমটম গুলো, তাহলে এইখানে তো আমাদেরকে অ্যাডমিট করতেই হবে, কারণ উই হ্যাভ টু প্রিভেন্ট দ্য এপিসোড অফ কনভালশন। কনভালশন হলে ম্যাটার্নাল ফিটাল কম্প্রোমাইজ হয়ে যাবে, তার জন্য একটা এক্সিলেন্ট ড্রাগ ইজ দেয়ার, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট বোধহয় সবাইকে ধরা হবে, 90% জনকে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট ধরা হবে, এইটা কিন্তু বলতে জানতে হবে, পিআইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটের মেকানিজম অফ অ্যাকশনটা আমি একটু বলে দিই, ঠিক আছে, যতটুকু তোরা মনে রাখতে পারবি। তাহলে এইটা আমি কোথায় কোথায় ইউজ করছি, একটা হচ্ছে ইন এক্লামশিয়া, যার অলরেডি কনভালশন হয়ে গেছে, আর একটা হচ্ছে ইন ইম্পেন্ডিং এক্লামশিয়া, তাকে টু প্রিভেন্ট কনভালশন। তাহলে একটা হচ্ছে আমার থেরাপিউটিক ডোজ ইন এক্লামশিয়া যার হয়ে গেছে, আর একটা হচ্ছে আমার প্রোফাইল্যাকটিক টু প্রিভেন্ট, আমি যাতে কনভালশনটা প্রিভেন্ট করতে পারি। আচ্ছা, ম্যাগনেসিয়াম সালফেট কিভাবে কাজ করে, এটা হচ্ছে আমাদের কিছু রিসেপ্টর আছে, তোরা ফার্মাতে পড়েছিস এনএমডিএ রিসেপ্টর, এনএমডিএ রিসেপ্টরটাকে ব্লক করে, তার ফলে কি হয়, একটা নিউরোট্রান্সমিটার আছে যেটাকে বলা হয় গ্লুটামেট, বাজে লেখা হচ্ছে, গ্লুটামেটটার রিলিজ, প্রিসাইন্যাপটিক রিলিজ অফ গ্লুটামেট ইট ডিক্রিজেস, ইট inhibit the NMDA receptor and decreases the presynaptic release of glutamate and thus it helps to prevent convulsion, বা একটা কনভালশন হয়ে গেলেও যাতে নেক্সট এপিসোডস অফ কনভালশন না হয়, এটা এক্সিলেন্ট ড্রাগ, ভীষণ ভালো নিউরোপ্রোটেক্টিভ ফ্যাক্টর আছে, উই গিভ ম্যাক্সালফ, ঠিক আছে। আচ্ছা, এবার তোদের সবাইকে একটা একটা করে ম্যাক্সালফের অ্যাম্পিউল গুলো দেওয়া হবে। হ্যাঁ, এবার ধর যে পেশেন্ট এসছে কনভালশন নিয়ে, বা যে পেশেন্টের ইম্পেন্ডিং এক্লামশিয়া হচ্ছে, সবার জন্য কিন্তু রেকমেন্ডেশনটা সেম। আমরা কি রেজিম ফলো করি, প্রিচার্ড রেজিম, ঠিক আছে, PRITCHARD, প্রিচার্ড রেজিম, এইটা উই ইউজুয়ালি ফলো। এই রেজিমটা প্রত্যেককে জিজ্ঞেস করা হবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এবং এটা মুখস্থ করতে হবে একদম, প্রিচার্ড রেজিমে আমরা কিভাবে দিই। এটা কিন্তু একটা জটিল হিসেব, আজকেই বুঝবি না, কিছুই জটিল নয়, বুঝে গেলে, আর যে বুঝতে পারবি না আমাকে 100 বার জিজ্ঞেস করবি, কিন্তু জানতে হবে। তাহলে আমার ম্যাক্সালফ আমি দিচ্ছি পেশেন্টকে, ঠিক আছে, প্রিচার্ড রেজিমে আমি দিচ্ছি, এই রেজিমটা তোদেরকে জিজ্ঞেস করা হবে, এটা বলতে হবে প্রত্যেককে, ঠিক আছে। হ্যাঁ, এইবারে হচ্ছে আমার ডোজ, ঠিক আছে, ডোজটাকে আমরা দুটো ভাগে ডিভাইড করি, একটা উই গিভ লোডিং ডোজ, একটা দি মেনটেনেন্স ডোজ, সব বলছি, একটা উই গিভ লোডিং ডোজ, একটা ইজ মেনটেনেন্স ডোজ। যখন তোর কাছে পেশেন্ট এলো উইথ ইনক্রিজড বিপি অ্যান্ড আদার সিমটম যা আমি বলে দিলাম, তখন ফার্স্টে উই হ্যাভ টু স্টার্ট দ্য লোডিং ডোজ। লোডিং ডোজে আমরা কত দিই, টোটাল ডোজটা 14 গ্রাম, আর মেনটেনেন্স ডোজ আমরা দিই 5 গ্রাম ইচ টাইম। একটু একটু করে বোঝ, 14 গ্রাম আমরা দিই। এই যে 14 গ্রাম টোটাল লোডিং ডোজ দিচ্ছি না, সেটাকে আমরা দুটো উই ডিভাইড ইন 2 রুটস, দুটো রুটে দিই। একটা রুট হচ্ছে আমাদের আইভি রুট, ইন্ট্রাভেনাস রুট, অ্যান্ড আনাদার ওয়ান ইজ আইএম রুট, ইন্ট্রামাসকুলার রুট। ওকে, তাহলে ইন্ট্রাভেনাসে আমরা কত দিই আর ইন্ট্রামাসকুলারে কত। ইন্ট্রাভেনাসে উই গিভ 4 গ্রাম 20%, অ্যান্ড আইএম এ আমরা দিই রেস্ট, কত থাকছে তাহলে 10 গ্রাম 50%, দ্যাট ইজ। আচ্ছা, ঠিক আছে, এরপর আমি আসবো ম্যাক্সালফের, একটা অ্যাম্পিউল খোলা নেই, ম্যাক্সালফের একটা অ্যাম্পিউল খুলতে হবে, তাহলে ম্যাক্সালফ তোরা বুঝতে পারবি না। আচ্ছা, আমি সবার হাতে দেবো, এইটা হচ্ছে ম্যাক্সালফের একটা অ্যাম্পিউল, each ampule containing 2 ml of the drug and each 2 ml contain 1 gram of the drug, তাহলে 2 ml equals to 1 গ্রাম। তাহলে যখন আমরা বলছি যে আমাকে 14 গ্রাম দিতে হবে, তাহলে আমাকে কটা অ্যাম্পিউল লাগবে, ফার্স্ট
কেন এত জোট কি একটা অ্যাম্পিউলে কত গ্রাম 1 গ্রাম তাহলে 14 গ্রামের জন্য কটা অ্যাম্পিউল 14টা অ্যাম্পিউল লাগবে তাহলে তোকে ফার্স্ট যেটা লাগবে 14টা অ্যাম্পিউল কিন্তু ইচ অ্যাম্পিউল কন্টেনিং 2 ml তাহলে এই এটা ভুলবি না 2 ml ইকুয়ালস টু 1 গ্রাম এখানে ঠিক আছে এই যে 4 গ্রাম আমরা আইভি দিচ্ছি না আমরা হোয়াট উই ইউজুয়ালি ডু উই টেক আ 20 cc সিরিঞ্জ অর 2 10 cc সিরিঞ্জ হয় আমরা একটা 20 cc নেব বা দুটো 10 cc নেব যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল তাহলে ইচ সিসিতে আমরা 4 গ্রাম নেব তো তাহলে ধর একটা 10 cc নিয়েছি ওখানে আমি দুটো ম্যাক্স সালফের অ্যাম্পিউল ড্র করেছি দুটোতে আমি কত ml পেয়েছি 2 ml করে পেয়েছি 4 ml তাহলে এখনো বাকি কতটা আছে 6 ml বাকি আছে সেটা উই ফিল উইথ নর্মাল স্যালাইন ওই ডাইলিউশনটাই হচ্ছে 20% ডাইলিউশন ঠিক আছে যদি আমার কাছে একটা 20 cc অ্যাভেলেবেল থাকে তাহলে আমি একেবারে 4 গ্রামের জন্য 4টে অ্যাম্পিউল ড্র করে নিচ্ছি তাহলে আমি এখানে 8 ml হয়ে গেল আমার 4 × 2 8 ml and rest 12 ml is নর্মাল স্যালাইন আর যদি আমার কাছে 20 cc না থাকছে তোরা 20 cc দিয়েই বলবি অত বলাতে হবে না তোরা বলবি একটা 20 cc syringe we take and we draw yes 8 ml of Maxalf that is 4 gram for 4 ampule 4টে ampule দিয়ে and rest we fill with normal saline rest 12 ml যেটা বুঝতে পারলি হিসাবটা কোনটা আমি বললাম 8 আর 12 তাহলে 20 এই জন্য এটা 20% হচ্ছে ঠিক আছে সবসময় তোরা ফিজিক্সে আমরা পড়েছিলাম না ওয়েট বাই ভলিউম এখানে ওটাই করা হচ্ছে ঠিক আছে এই এমএল যেটা বলছি ওটা ভলিউম তো আর ওয়েট বাই ভলিউম করে এটা করা হচ্ছে আচ্ছা রেস্ট আরো তাহলে আমার 10 মিলিগ্রাম থেকে যাচ্ছে তার আগে এই যে আইভিটা আমরা দিই না আমরা একদম স্লো আইভি দিই ওভার 10 to 20 মিনিটস আমরা একদম স্লো আইভি দিই ঠিক আছে ধর পার মিনিটে আমি 1 ml করে দিচ্ছি 20 cc একটা নিয়ে তাহলে 20 মিনিটস লাগবে কেন স্লো আইভি দিই বাকি প্যারামিটারগুলো আমাকে চেক করতে হবে কন্টিনিউয়াস উই চেক ফর দ্য পালস রেট আরেকটা হচ্ছে এই যে ম্যাক্সালফের এই যে মেকানিজম অফ অ্যাকশনটা আমি বললাম না যে ওটা সেন্ট্রালি অ্যাক্টিং এনএমডি এটাকে ব্লক করছে কিন্তু ওটার আরেকটা কাজ আছে ঠিক আছে ওটার সাথে সাইড এফেক্টসও বলতে পারিস যে ইট কজেস পেরিফেরাল ভেসোডাইলেটেশন ঠিক আছে ইট ইজ রিটেন যে ম্যাক্সালফ উই ডোন্ট গিভ টু রিডিউস দ্য বিপি ম্যাক্সালফ ইজ নট অ্যান অ্যান্টি হাইপারটেনসিভ কিন্তু দেখা গেছে এর একটা অ্যাকশন আছে দ্যাট ইজ পেরিফেরাল ভেসোডাইলেটেশন তাই জন্য অনেক সময় কিন্তু আমরা দেখি যে আমরা ম্যাক্সাল দেবার 20 মিনিটস পর যখন অ্যান্টি হাইপারটেনসিভ দেবো বলে রেডি হই দেখি যে পেশেন্টের বিপি কমে গেছে অনেক সময় পেরিফেরাল ভেসোডাইলেটেশন কিন্তু তার সাথে পেশেন্টের আরো কিছু প্রবলেম হয় পেরিফেরাল ভেসোডাইলেটেশনের জন্য শি কমপ্লেন্টস অফ হট ফ্ল্যাশ নজিয়া ভমিটিং তাহলে এই জন্য আমাকে স্লো দিতে হবে যাতে বডিতে ডাইলিউট হওয়ার টাইম পায় ড্রাগটা দ্যাট ইজ ওয়াই উই আর ডাইলিউটিং আমরা কখনো র দিচ্ছি না কিন্তু আইভি র আমি দিতেই পারবো না সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে অলওয়েজ ডাইলিউটিং অ্যান্ড গিভিং ইট স্লোলি ওভার 20 মিনিটস ঠিক আছে বুঝতে পারছিস যেটা বুঝবি না জিজ্ঞেস করবি এটা কিন্তু পরেও দেখেছি তোদের সিনিয়র ব্যাচ আমাদেরও হতো খুব ভুল হতো ঠিক আছে তাহলে এটা আইভি পার্টটা গেল এবারে আমার আইএম পার্টটা বাকি আছে আইএম এ 10 গ্রাম then we give 5 gram in each buttock right buttock and left buttock ঠিক আছে deep intramuscular injection তাহলে deep intramuscular injection is very painful তো আমরা যেটা করি ইউজুয়ালি বিফোর গিভিং ম্যাক্সালফ উই ইনফিল্ট্রেট দ্য ফিল্ড উইথ 2% লিগনোকেন যাতে ওর অত ব্যথাটা না হয় অনেক সময় অ্যাবসেস হয়ে যায় ব্যথা হয়ে যায় তাহলে 5 গ্রামের জন্য তাহলে আমরা কটা অ্যাম্পিউল লাগছে এগেন 5টা অ্যাম্পিউলে কত ml থাকছে 10 ml তাহলে উই এগেন হ্যাভ টু টেক 2 10 cc সিরিঞ্জ একটা 10 হয়ে গেল তাহলে রাইট অ্যান্ড লেফট বাটাক দুটো বাটাকে ইচ বাটাকে এইটা হচ্ছে আমার কমপ্লিট কি ডোজ হলো লোডিং ডোজ হলো ঠিক আছে দেন কামস দ্য মেইনটেনেন্স ডোজে আমরা সেম এই 5 গ্রাম যেটা আমরা এই আইএম এ দিয়েছিলাম 5 গ্রাম একবার রাইট একবার লেফট একবার রাইট একবার লেফট একবার লেফট এরকম করে অল্টারনেট বাটাকে আমরা দিতে থাকি কত ইন্টারভ্যালে 4 আওয়ার্স এই যে 4 আওয়ার্স ইন্টারভ্যালে আমরা রাইট লেফট করে দিতে থাকি টিল আপ টু তাহলে 4 আওয়ার্সে 6টা ডোজ হলে 24 আওয়ার্স হয় কিন্তু এটার একটা ক্রাইটেরিয়া আছে যে আমরা কতক্ষণ দেব মেইনটেনেন্স ডোজ 24 আওয়ার্স আফটার ডেলিভারি অর আফটার দ্য লাস্ট সিজার এটা একদম যেন ভুল না হয় তাহলে 24 আওয়ার্স আফটার হয় ডেলিভারি যেটা ওর লেটেস্ট হুইচ এভার ইজ দ্য লেটেস্ট অর লাস্ট
সিজার মানে লাস্ট কনভালশন, লাস্ট এপিসোড অফ কনভালশন। হুইচ এভার ইজ দ্য লেটেস্ট, ধর ওর আজকে সকাল 6টাতে ডেলিভারি হয়েছে, ডেলিভারি মোড ক্যান বি হোয়াট এভার, ভ্যাজাইনাল, ইট ক্যান বি ফোরসেপ, ইট ক্যান বি সিজারিয়ান সেকশন, হোয়াট এভার। আজকে সকাল 6টায় ওর ডেলিভারি হয়েছে, তারপর আর কোনো এপিসোডস অফ কনভালশন নেই, ঠিক আছে। তাহলে আজকে 6টা থেকে ওর যে মেনটেনেন্স ডোজ, রেস্ট 24 আওয়ার্স, মানে কাল সকাল 6টার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবার ধর ওর আজকে সকাল 6টায় ডেলিভারি হয়েছে, ঠিক আছে, আজকে ওর দুপুর 1টায় অ্যানাদার এপিসোড অফ কনভালশন হয়েছে, তাহলে আমার কালকে 1 PM অবধি আমাকে মেনটেনেন্স ডোজ উই হ্যাভ টু কন্টিনিউ, কারণ হুইচ এভার ইজ দ্য লেটেস্ট। ডেলিভারি থেকে আমি তখন কাউন্ট করতে পারবো না, আমাকে তখন টাইমটা, ডোজটা কাউন্ট করতে হবে ফ্রম কনভালশন, যেহেতু ওর আরেকটা এপিসোড অফ কনভালশন হয়েছে। অনেক সময় তো হয় পোস্টপার্টাম কনভালশন হয়, তো পোস্টপার্টাম হলে আমাকে স্টার্ট করতে হবে, ঠিক আছে। বল। হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো কোশ্চেনও করেছে। আমি তো মেনটেনেন্সটা বলে দিলাম যে ওর পরে সিজার হলে আবার তারপরে 6টা ডোজ, কিন্তু ওর পরে একটা কনভালশন হয়েছে, তাহলে তখন কি আমরা লোডিং দেবো না? তখন আমরা একটা লোডিং দেবো, তখন উই গিভ 2 মিলিগ্রাম অফ আইভি, 2 মিলিগ্রাম, দুটো অ্যাম্পিউল নিই, ঠিক আছে। এখানে যেমন দিয়েছিলাম না 4 মিলিগ্রাম আইভি, ওটাকে আমরা হাফ লোডিং ডোজ বলি। যদি অ্যানাদার এপিসোড অফ কনভালশন একটা হয়, খুব ভালো কোশ্চেন করেছে, সেটা তো ডেলিভারির আগেও হতে পারে, পরেও হতে পারে। একটা কমপ্লিট লোডিং ডোজ আমি দিয়ে দিলাম, শি ইজ অন মেনটেনেন্স ডোজ, আমি দিচ্ছি মেনটেনেন্স ডোজ, এগেন she had another episode of seizure or convulsion, then we have to give a 2 milligram dose of Maxalf IV, slow IV. This is the half loading dose, কিন্তু it is not related with the maintenance dose. Maintenance dose এর টাইমিং আমার যেটা চলছিল একদম এক্স্যাক্টলি ওটাই চলবে, শুধু আমাকে একটা হাফ লোডিং ডোজ দিতে হবে, যেহেতু কনভালশন হয়েছে। ভালো কোশ্চেন করেছে। আচ্ছা, এবারে এই যে আমি 4 আওয়ারলি যে দিচ্ছি ম্যাক্সালফ, আমি কি র্যান্ডামলি দিয়ে যাব? আমাকে কোনো প্যারামিটার চেক করতে হবে না? সব ড্রাগেরই তো, এইটা ধর কতটা ডোজে দিচ্ছি ভাব, আমরা বাকি ড্রাগ দিচ্ছি কিছু মিলিগ্রামে, এখানে ম্যাক্সালফ দিচ্ছি কিছু গ্রামে, তাও কন্টিনিউয়াস প্রচুর ডোজ যাচ্ছে, তাহলে সব ড্রাগেরই তো কিছু থেরাপিউটিক লেভেল, কিছু টক্সিসিটি লেভেল আছে, তাহলে কিছু প্যারামিটার তো আমাদের চেক করতে হবে, নাকি আমি র্যান্ডামলি দিয়ে যেতে পারি না? হ্যাঁ, তো যখন আমি লোডিং ডোজ দিচ্ছি তখন কিন্তু আলাদা করে আমাকে এই প্যারামিটারগুলো চেক করতে হচ্ছে না, ওর ইউরিন আউটপুট কত এগুলো দেখতে হচ্ছে না। কিন্তু যখন আমি মেনটেনেন্স ডোজ দিচ্ছি না, তখন এভরি 4 আওয়ারলি, বল। বলছি এটা তো 4 গ্রাম ছিল, ওটা 2 মিলিগ্রাম, 2 গ্রাম, সরি 2 গ্রাম, মিলিগ্রাম বলতে বলতে আমি মিলিগ্রাম লিখে ফেলেছি। 2 গ্রাম, ঠিক, তাহলে এটা আমরা 2 গ্রাম দিচ্ছি। এবার এই যে 4 আওয়ারলি আমরা মেনটেনেন্স ডোজটা দিচ্ছি, তাহলে আমাকে কিছু কিছু 3টে জিনিস আমাকে চেক করতে হয়। একটা তো আমি বিপি চেক করছি, ঠিক আছে, একটা আমি ইউরিন আউটপুট চেক করছি, আর একটা চেক করছি হচ্ছে ডিপ টেন্ডন রিফ্লেক্স, ঠিক আছে, আর একটা প্যারামিটার, বিপিটা তো আমি নর্মালি যেরকম চেক করছি সেটা হচ্ছে রেসপিরেটরি রেট, ইট শুড বি, হ্যাঁ, ইট শুড বি মোর দ্যান 12 পার মিনিট। কেন চেক করছি আমি বলছি, বিপি তো যেরকম আমরা চেক করতে থাকছি করছি, ঠিক আছে, যেহেতু ম্যাক্সালফ ইজ নট অ্যান অ্যান্টি হাইপারটেনসিভ, ওই জন্য অনেক সময় আমাদের সাপোর্টিং অ্যান্টি হাইপারটেনসিভ লাগে পেশেন্টদের, অনেক সময় বিপি ধর কারো 110/70 হয়ে গেছে, 120/80 হয়ে গেছে, তখন we don't add another anti hypertensive, we only continue with the Maxalf, কারণ আমাকে we have to prevent convulsion। বিপি তো চেক করছি, ঠিক আছে, ইউরিন আউটপুট আমাকে চেক করতে হবে, কারণ অলিগিউরিয়া হচ্ছে কিনা। তাহলে 4 আওয়ারে আমাকে ইউরিন আউটপুট মিনিমাম 30 ml পার আওয়ার আমাকে হতে হবে, ঠিক আছে। 100 ml ইন 4 আওয়ার ইজ রেকমেন্ডেড, 100 ml এর নিচে যদি হয় 4 আওয়ারে, এভরি 4 আওয়ারলি আমরা যখন ম্যাক্সালফ মেনটেনেন্স ডোজ দিই, তখন লাস্ট 4 আওয়ারের ইউরিনটাকে আমরা অলওয়েজ ডিসকার্ড করাই, যাতে আমাদের ক্যালকুলেশন ঠিক থাকে। তো মিনিমাম আমাকে 100 হতেই হবে, তাহলে না তার নিচে হলে আমি উই হ্যাভ টু হোল্ড দ্য ম্যাক্সালফ ডোজটাকে আমাকে কিছুক্ষণ হোল্ড করতে হবে, দেখতে হবে যে ডিহাইড্রেশন হচ্ছে কিনা, উই হ্যাভ টু হাইড্রেট হার, দেন এগেন উই ক্যান স্টার্ট দ্য ম্যাক্সালফ ডোজ। অনেক সময় উই গিভ লুপ ডায়োরেটিক, যাতে দেখবি প্রচুর ইডিমা হয়ে থাকে, আমরা অনেক সময় ফুরোসেমাইড দিই যাতে একটু ক্লিয়ার হয়ে যায়, কিন্তু দিস ইজ অলিকিউরিয়া ইজ নট অ্যান ইন্ডিকেশন টু স্টপ ম্যাক্সালফ।
ম্যাক্সাল স্টপ করে দিই না আমরা, ঠিক আছে, অলিগিউরিয়া হলে। আচ্ছা, ডিপ টেন্ডন রিফ্লেক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিপ টেন্ডন রিফ্লেক্সের মধ্যে আমরা জেনারেলি নি জার্ক চেক করি। নি জার্ক তোরা চেক করেছিস সেভাবে নিয়ে, তো নি জার্ক আমরা যদি দেখি অ্যাবসেন্ট আছে বা আমি অ্যাপ্রিসিয়েট করতেই পারছি না, দেন উই হ্যাভ টু হোল্ড দ্য ডোজ অফ ম্যাক্সাল। ম্যাক্সাল আমাকে হোল্ড করতে হবে। অ্যান্ড ব্লাড ফর ম্যাগনেসিয়াম লেভেল, পেশেন্টের বডিতে কতটা ম্যাগনেসিয়াম লেভেল আছে সেটা আমি বলবো, ওটাও তোদের জিজ্ঞেস করা হয়, সেটা আমাকে জানতে হবে। তাহলে যদি ডিপ টেন্ডন রিফ্লেক্স আমি অ্যাবসেন্ট পাই বা আমি অ্যাপ্রিসিয়েটই করতে পারছি না, তাহলে আমাকে উই হ্যাভ টু হোল্ড ম্যাক্সাল। আরেকটা আমি কি বললাম, রেসপিরেটরি রেট। আমরা সব সময় ম্যাক্সাল পেশেন্টদের যখন দেখতে যাই, আমরা চেস্টের উপরে নিচে হচ্ছে মুভমেন্টটা সবসময় আমরা রেসপিরেটরি রেটটা গুনি একদম ঘড়ি ধরে। ইট শুড বি 12 অর মোর দ্যান 12 পার মিনিট। যদি 12 এর নিচে হয় স্টপ করতে হবে ম্যাক্সাল, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি কি প্যারামিটার হলো এটা বুঝতে পারলি? এটা আমি মুছবো, আমি এটা থেরাপিউটিক লেভেলটা লিখবো। বুঝতে পারলি কি কি প্যারামিটার? কনফিউশন আছে এটাতে বল, জিজ্ঞেস কর, এগুলো সব জিজ্ঞেস করা হবে। হ্যাঁ বল। কারণ ম্যাক্সাল টক্সিসিটি হয়, ওইটাই আমি বলবো যে কোন লেভেলে গিয়ে পাওয়া যায় না। এইটা আমাকে তিনটে, এই প্যারামিটারগুলো আমাকে দেখতেই হবে, একটা ইউরিন আউটপুট, ডিপ টেন্ডন রিফ্লেক্স আর রেসপিরেটরি রেট। এইটা খুব ইম্পর্টেন্ট। তুই দেখতে পাচ্ছিস সেখান থেকে আমি দাঁড়িয়ে যাচ্ছি। এইবারে আসছি, ওদের কোয়েশ্চেনটা করলো আমাকে যে কেন ডিপ টেন্ডন রিফ্লেক্স, আমি বলছি। আচ্ছা, নর্মাল থেরাপিউটিক লেভেল অফ ম্যাক্সাল ইন বডি হচ্ছে আমার এইটা, ঠিক আছে, মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। 4 to 7. 4 to 7, when we achieve 4 to 7 milli equivalent per liter, then এটা আমার ট্রিটমেন্টটাকে সার্ভ করছে, ইট ইজ সার্ভিং ইটস পারপাস। তাহলে থেরাপিউটিক, এটা খুব ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করবেই করবে যে হোয়াট ইজ দ্য থেরাপিউটিক লেভেল অফ ম্যাক্সাল। 4 to 7 মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা আরো কিছু একটা কমপ্লিকেশন আছে অবস্টেট্রিক্সে, যেটাতে আমরা ম্যাক্সাল দিই, ঠিক আছে। ম্যাক্সালফের দুটো আদার ইউজ তোদেরকে জিজ্ঞেস করবে। একটা তো আমি বললাম কনভালশন হলে আর টু প্রিভেন্ট কনভালশন, ইক্লামশিয়া হলো আর ইম্পেন্ডিং এক্লামশিয়াতে হলো বা সিভিয়ার প্রি এক্লামশিয়াতে। আরো কিছু আছে, সেখানে আপ টু 10 হচ্ছে আমার সেই থেরাপিউটিক ডোজ। সেটা কোথায়? ইন প্রিটার্ম লেবার। পেশেন্টের যখন প্রিটার্ম লেবার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট, তখন ইট ইজ আ ভেরি গুড টোকোলাইটিক, এটা ইউট্রাসে অ্যাক্ট করে। কিন্তু ইউট্রাসে এটা তখনই অ্যাক্ট করতে পারে যখন ওর থেরাপিউটিক লেভেল আপ টু 10 যায়, আপ টু 10 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার যখন ওর থেরাপিউটিক লেভেল যায়, তখন ও ইউট্রাসে অ্যাক্ট করে। অ্যান্ড ইট ইজ অলসো নিউরোপ্রোটেক্টিভ ফর দ্য ফিটাস, ফিটাসের জন্য নিউরোপ্রোটেক্টিভ। তাহলে আরো দুটো এক্সিলেন্ট কাজ আছে ম্যাক্সালফের, আমরা প্রিটার্ম লেবারে দিই। তোদের প্রিটার্ম লেবারে ক্লাস আমি কাদের নিয়েছিলাম মনে পড়ছে না, বলেও ছিলাম যে ম্যাক্সালফ আমরা ইউজ করি যখন আমার একটু প্ল্যান আছে টার্মিনেট, কিন্তু লেটার অন, তখনই আমি টার্মিনেট করছি না। ধর আগে 32 উইকস 28 উইকসে প্রিটার্ম লেবার শি ইজ হ্যাভিং, দেন উই গিভ ম্যাক্সাল। সো ইট ইজ আ ভেরি এক্সিলেন্ট টোকোলাইটিক। ইউট্রাইন কন্ট্রাকশন এসে যায় না প্রিটার্ম লেবারে, তাহলে ইউট্রাস রিল্যাক্স করতে হবে, তার জন্য যে ডোজটা রিকোয়ার্ড সেটা আমাকে 10 মিলি ইকুইভ্যালেন্ট। তাহলে আপ টু 10 কি বুঝলাম আমরা, ব্লাড লেভেলে যদি আপ টু 10 থাকছে তাহলে ইট ইজ ওকে, তাহলে ম্যাক্সাল টক্সিসিটি নেই আপ টু 10। আচ্ছা, এবারে ধর মোর দ্যান 10 হয়ে গেছে, মোর দ্যান ইকুয়ালস টু নয়, ধর মোর দ্যান 10 হয়ে গেছে, তখন যেটা ফার্স্ট থিং টু বি অ্যাবসেন্ট ইজ দ্যাট ডিপ টেন্ডন রিফ্লেক্স, ঠিক আছে। মোর দ্যান 10 হলে আমার ডিপ টেন্ডন যে রিফ্লেক্সটা সেইটা অ্যাবসেন্ট হয়ে যাবে। তাহলে যখন তুই যে প্রতিবার গিয়ে উই আর চেকিং ফর দ্য নি জার্ক, যখনই এটা অ্যাবসেন্ট হচ্ছে তাহলে তোর মাথাতে আসবে যে তাহলে তো ম্যাক্সাল টক্সিসিটি হচ্ছে, দেন ইউ হ্যাভ টু হোল্ড ম্যাক্সাল, ঠিক আছে। এইটা হচ্ছে আমার মোর দ্যান 10 হলো। আচ্ছা, মোর দ্যান যদি 12 হয় তাহলে কি হবে? আরেকটা কি প্যারামিটার বললাম, আরেকটা কি ক্রাইটেরিয়া? খুব ভালো। তাহলে আমার ফার্স্টে যেটা হবে রেসপিরেটরি ডিপ্রেশন হবে, মানে রেসপিরেটরি রেট উইল বি লেস দ্যান 12। প্রথম যেটা হবে রেসপিরেটরি ডিপ্রেশন, দুটো টার্ম গোলাবি না। মোর দ্যান যখন 14 হয়ে যাচ্ছে, দেন দেয়ার ইজ রেসপিরেটরি প্যারালিসিস। আর তো কিছু করার নেই। ধর মধ্যেখানে কেউ এই ক্রাইটেরিয়াটা চেকই করলো না, ওর রেসপিরেটরি ডিপ্রেশন হয়ে আছে, দিয়ে দিল রেসপিরেটরি প্যারালিসিস হয়ে গেল, কোনো কিছুই করার নেই, ভেন্টিলেশনে দিতে হবে পেশেন্টকে, সাপোর্টিভ মেজার। রেসপিরেটরি প্যারালিসিস কতটা ডেডলি। আর যখন মোর দ্যান ইকুয়ালস টু 25 হয়ে যাচ্ছে, তখন তো কার্ডিয়াক কন্ডাকশন ডিফেক্ট, কার্ডিয়াক অ্যারেস্ট এগুলো হয়ে যাবে। কিন্তু তার আগে তো আমরা এখানে ডায়াগনোস করে ফেলছি, যদি আমি প্রপারলি দিই, যদি সবকটা ক্রাইটেরিয়া আমি ম্যাচ করাই, তাহলে তুমি এখানেই ডায়াগনোস। কেন এটা ইম্পর্টেন্ট বলতো, এই লেভেলে ডায়াগনোস করাটা কেন ইম্পর্টেন্ট? এই লেভেলে তো আর কিছু করার নেই, পেশেন্ট তো ভেন্টিলেশনে,
পেশেন্ট রিভাইভ নাও হতে পারে, রেসপিরেটরি প্যারালিসিস ইজ দেয়ার, কিন্তু এই লেভেলে ডিটেক্ট করার একটা দারুণ সুবিধা আছে, একটা ড্রাগ আছে, একটা অ্যান্টিডোট আছে, যেটা উই গিভ ইন ম্যাক্সাল টক্সিসিটি, দ্যাট ইজ ক্যালসিয়াম গ্লুকোনেট। ক্যালসিয়াম গ্লুকোনেট বলে একটা ড্রাগ আছে, যেটা এই লেভেল অবধি আমরা দিতে পারি। যখন তুই বলবি, তোকে জিজ্ঞেস করবে এটাতে কি দেওয়া হয়, না, নেভার। যখন ডিপ টেন্ডন রিফ্লেক্স অ্যাবসেন্ট কিন্তু রেসপিরেটরি রেট ইজ ওকে, উই নেভার গিভ calcium gluconate, we never go for the antidote, we only hold the max sulf, patient ke hydrate kori, we hold the max sulf and we send blood for serum magnesium level, but we never give calcium gluconate. Calcium gluconate is recommended only when there is respiratory depression, that is respiratory rate less than 12, তখন আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট দিই। এটা দেওয়ার একটা খুব সুন্দর রুল আছে, রুল অফ 10, মনে রাখতে পারলে বলবি, নইলে ছেড়ে দে। 10% 10 মিলিগ্রাম ওভার 10 মিনিট, এরকম একটা রুল আছে। এটা একটু পিজি লেভেলের, মনে রাখতে পারলে রাখবি, অবশ্য এইগুলোই মনে থেকে যায়, দেখবি ইজিটা ভুলে গেছিস। 10% 10 মিলিগ্রাম ওভার 10 মিনিট, মানে 1 মিলিগ্রাম পার এম এল দিতে হয়, ঠিক আছে, স্লোলি, ঠিক আছে। নামটা মনে রাখলে ইজ মোর দ্যান এনাফ, যে ম্যাগনেসিয়াম সালফেটের একটা অ্যান্টিডোট ইজ দেয়ার, দ্যাট ইজ ক্যালসিয়াম গ্লুকোনেট, উই গিভ ওয়েন দের ইজ রেসপিরেটরি ডিপ্রেশন, ঠিক আছে। তাহলে এইটা হলো তোদের ওভারঅল ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে আমি কি রেজিমটা বললাম, কি রেজিমে আমরা দিই, আচ্ছা কেউ লিখলে লিখে নে, প্রিচার্ড রেজিম, এটাই তোদেরকে জিজ্ঞেস করা হবে। কিন্তু আরো একটা দুটো রেজিম আছে যেটা অনেকে ইউজ করেন নিজের মতো, একটার নাম জুসপ্যান, একটার নাম সিবাই, আর একটা আছে সাই। জুসপ্যানটাকেই সিবাই বলে অনেকে। ওইটার একটা কি সুবিধা, জুসপ্যান বা সিবাইয়ে জাস্ট যদি নামটা লিখে রাখ, জেইউএস, জেডইউএস, সরি জেডইউএস। জুসপ্যানে কি করা হয়, প্রিচার্ডে আমি কি বললাম, যে আমি আইভিটা তো একটা পোর্শন লোডিং তো আইভিতে দিলাম, বাকি আমি মেইনটেনেন্স ডোজটা আইএম এ দিচ্ছি। এবার অনেক সময় কি হয়, আইএম ইজ ডিপ ইন্ট্রামাস্কুলার ইনজেকশন, ভেরি পেইনফুল। আবার যদি ঠিকঠাক সাইটে যদি ইউ কান্ট ইনফিলট্রেট, যদি আমি না দিতে পারি, তাহলে দের ইজ লার্জ গ্লুটিয়াল অ্যাবসেস, যেটা পেশেন্টের জন্য আরো পেইনফুল। জুসপ্যানে কি করা হয়, প্রথম 4 to 6 যেরকম ও আইভিতে দিয়ে দিল, তারপরে কি করছে, 5 মিলিগ্রামটাকে না 500 ml RL এ ডাইলিউট করছে, ঠিক আছে। তারপরে যেটা করা হয় সেটা হচ্ছে 100 ml পার আওয়ার, এই রেটে কন্টিনিউয়াস আইভি লাইনে ম্যাক্সালফটাকে দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু এটা সব জায়গায় পসিবল নয়, কারণ এটা দিলে আমাকে কন্টিনিউয়াস মনিটরে রাখতে হবে। এটা দেখি এভরি 4 আওয়ারলি আমি যাচ্ছি, একজন ডক্টর ইজ গোয়িং অ্যান্ড চেকিং অল দ্য ক্রাইটেরিয়া, সব প্যারামিটার দেখছিস, তারপরে আমি আইএমটা দিচ্ছি। কিন্তু আমি যদি পেশেন্টকে এইভাবে রাখি, তাহলে আমাকে এটা কন্টিনিউয়াস মনিটরিং এ রাখতে হবে, যেখানে বিপি পালস সব, সেই ফেসিলিটি তো সব জায়গায় ইজ নট অ্যাভেলেবেল, মেডিকেল কলেজে অ্যাভেলেবেল হতে পারে, তাই জন্য সব জায়গায় এটা প্র্যাকটিস করা হয় না। শুধু এটুকু মনে রাখবি, যদি বলে আর কোনো রেজিম আছে যেখানে আইএমটা ফলো করা হয় না, অনলি আইভি দেওয়া হয়, বলবি জুসপ্যান বা সিবাই রেজিমেনে অনলি আইভিতেই দেওয়া হচ্ছে, ঠিক আছে, আইএমটা ওখানে ফলো হয় না। তাহলে এটা, তাহলে ম্যাক্সালফের দুটো তিনটে ইউজ তোরা জেনে গেলি। একটা এক্লাম্পসিয়া, সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া হলো, একটা হচ্ছে প্রিটার্ম লেবারে টোকোলাইটিক হিসেবে, আর ফিটাসের জন্য নিউরোপ্রোটেক্টিভ, ঠিক আছে। তাহলে ড্রাগসের কি কি কনফিউশন থাকে, পিআইএইচ ভীষণ ভাস্ট, ভীষণ। আজকে ধর আমি 20%ও বললাম না, কারণ বলা পসিবল নয়, অনেক কটা লেকচার ক্লাসে পিআইএইচ পড়াতে হয়, ভালো লেকচার ক্লাসগুলো হবে অ্যাটেন্ড করবি। মোটামুটি আজকে গিয়ে স্যারের বইটা পড়বি, প্র্যাকটিক্যালটা, তাতে ড্রাগসের সাথে, হ্যাঁ স্যার, ড্রাগসের সাথে কিছুটা থিওরি পোর্শন পড়া হবে, পিআইএইচ এর ডেফিনেশন, পিআইএইচ এর ডোমেইনগুলো পড়বি, ঠিক আছে। আর কি কি চেক করি আমরা পিআইএইচ হলে, কি কি দেখি, একটা তো হলো বিপি দেখলি, আর একটা আদার সিমটম, আদার সিস্টেমিক ইনভলভমেন্টের সাইনগুলো আমরা দেখি। একটা ইডিমা দেখছি, পেরাল ইডিমা দেখছি, এপিগ্যাস্ট্রিক পেন দেখছি। হ্যাঁ, এবারে এপিগ্যাস্ট্রিক পেন যখন আমরা দেখছি, এটা জাস্ট তোদের থিওরিতে লাগবে, তাহলে আমরা লিভারটা দেখছি। তো লিভার ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোরা কদিন পরে একটা জিনিস পড়বি, হেল্প সিনড্রোম বলে একটা সিনড্রোম হয়, ঠিক আছে। এবার লিভারের যখন আমরা দেখি, লিভার ফাংশন টেস্ট করাই আমরা, সেখানে কিছু কিছু এনজাইম হয়, একটা এনজাইমকে বলা হয় এসজিপিটি, একটাকে বলা হয় এসজিওটি, একটা আছে এএলপি। যখন এই এসজিপিটি এসজিওটি অনেকটা রেস্ট থাকে না, তখন আমরা আরো কিছু টেস্ট করাই, দ্যাট ইজ এলডিএইচ আর হ্যাপ্টোগ্লোবিন, ঠিক আছে।
এই যে লিভার এনজাইম রেস্ট হচ্ছে, তার সাথে আমরা আর বললাম না যে প্যারামিটার গুলো দেখি, আমরা সিবিসি করাই, কমপ্লিট হিমোগ্রাম। কমপ্লিট হিমোগ্রামে আমরা দুটো জিনিস দেখি, একটা হচ্ছে হিমোগ্লোবিন দেখি, আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখি, সেটা হচ্ছে প্লেটলেট। ভেরি গুড, ভেরি গুড। কারণ এই যে হেল্প সিনড্রোম হচ্ছে না, এতে হিমোলিসিস হচ্ছে, এলিভেটেড লিভার এনজাইম হচ্ছে, আর ডিক্রিজ প্লেটলেট কাউন্ট হচ্ছে। তাহলে এইটাও কিন্তু একটা এই পিআইএইচ এর ডোমেনের মধ্যেই পড়ছে, বা কমপ্লিকেশন বলতে পারিস হেল্প সিনড্রোম। অনেক সময় হেল্প সিনড্রোমের পেশেন্ট ডাজন্ট প্রেজেন্ট উইথ হাইপারটেনশন, ঠিক আছে, শুধুমাত্র এইসব এন্ড অর্গান ড্যামেজগুলোরই সাইন্স থাকে, কিন্তু হয়তো হাইপারটেনশন নেই, ঠিক আছে। তাই জন্য আমাদের এই এলএফটি কমপ্লিট হিমোগ্রাম করানো ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো পড়তে পড়তে তোদের ম্যানেজমেন্টটা মাথায় চলে আসবে। প্র্যাকটিক্যালে জাস্ট এই ড্রাগ আর এইটা ভালো করে বলতে পারলেই এনাফ। কত ডোজ, কতটা ডোজ ইনক্রিজ করা হয়, আর ম্যাক্সাল্প খুব ইম্পর্টেন্ট, ওটা সবাইকে জিজ্ঞেস করা হবে। কোনো না কোনো পার্টে, ধর লং কেস পড়লো পিআইএইচ, ধর টেবিলে পড়লো, কিছু একটাই পড়লো, তো ম্যাক্সাল্প কেউ বাদ যাবি না, ঠিক আছে।